বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমরা স্ট্যান্ডার্ড ব্যাংকের যে সিরিজটা শুরু করেছিলাম, অলরেডি আমরা দুইটা ক্লাস নিয়েছি, একটা রিটেন এবং একটা প্রিলি। আজকে আমরা রিটেন ক্লাস 2 শুরু করব। তো আগামীকাল আপনাদের স্ট্যান্ডার্ড ব্যাংকের এমটিও এর পরীক্ষা আছে। এখন এমটিও তে যাদের আছে তারা হয়তো সবকিছু পাবেন না, টিও তে যাদের আছে তারা হয়তো বা সবগুলো ক্লাসে আশা করছি পাবেন। তবে প্রশ্ন দেখলে আপনারা বুঝতে পারবেন, বা বিগত দুইটা ক্লাস দেখলে বুঝবেন যে আমি শুধুমাত্র স্ট্যান্ডার্ড ব্যাংকে বেস করে ক্লাসগুলো নিচ্ছি না। দেশের প্রেক্ষাপটে যতগুলো চাকরি পরীক্ষা হয় সবগুলোকে কেন্দ্র করে মূলত ক্লাসগুলো নেওয়া হয়, কারণ ক্লাসে আমি সাধারণত চেষ্টা করি আপনার থিঙ্কিং স্টাইলটা এক্সাম হলে কেমন হবে। আর এই ম্যাথগুলো তো অহরহ প্রত্যেকটা প্রতিষ্ঠানে অলমোস্ট আসছে। তো শুরু করি, হ্যাঁ। আজকে বেশ কিছু আহ একটু তুলনামূলক কঠিন টপিক আপনারা যেটা মনে করেন, যেমন মিক্সার, সেখানের কিছু প্রশ্ন আছে। তো আজকে দিয়ে আমরা রিটেন ক্লাস শেষ করবো, অর্থাৎ বিগত 12 থেকে 14 বছরে স্ট্যান্ডার্ড ব্যাংকে যত রিটেন প্রশ্ন আসছিল, খুব বেশি পরীক্ষা হয়নি, তার রিটেন প্রশ্ন আজকে শেষ হবে। তো এটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে, আশা করি এটা দেখছেন যে কোন চ্যাপ্টার থেকে। এটা এমসিকিউ, রিটেনটা অলরেডি আমি আপনাদেরকে দিয়েছি। এটা এমসিকিউ এর জন্য যে কোন চ্যাপ্টারের ইম্পর্টেন্সটা কতটা বেশি, বারবার কোশ্চেন রিপিট করা হয়েছে। আর রিটেন অংশের এইরকম প্রশ্ন বিশ্লেষণও কিন্তু আমি আপনাদের সরবরাহ করেছি। পার্সেন্টেজ হয়ে গেছে, আমাদের প্রফিট লস হয়ে গেছে, গতদিন টাইম অ্যান্ড ওয়ার্ক পাইপ সিস্টেম হয়ে গেছে। এই ফ্যাশন চ্যাপ্টার আমরা গতদিন কমপ্লিট করছি। আজকে আমাদের যে টপিকটা শুরু হবে ইনশাআল্লাহ, সেটা আমাদের সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, শুরু করি। প্রথম প্রশ্ন: The simple interest rate of a bank was reduced to 5% from 7%. As a consequence, Korean's income from bank interest was reduced taka to 100 in 5 years. So, how much is Korean's initial deposit with the bank? Sorry. একটা জিনিস খেয়াল করবেন যে ইন্টারেস্টটা মূলত আসে কখন। ইন্টারেস্টটা আসে হচ্ছে একটা সার্টেন অ্যামাউন্ট, একটা সার্টেন পিরিয়ড অফ টাইম ধরে একটা সার্টেন রেট অফ ইন্টারেস্টে রাখলে সেই জায়গাতে আপনি কি পাবেন? ইন্টারেস্ট পাবেন। তো দেখা যায় যে ইন্টারেস্ট রেটটা যতটা বেশি হয়, অর্থাৎ আপনি যত বেশি ইন্টারেস্ট রেটে রাখবেন তত বেশি সুদ পাবেন, কিংবা যত বেশি সময় ধরে আপনি ক্যাপিটালটা বা প্রিন্সিপালটা রাখবেন তত বেশি কি পাবেন? ইন্টারেস্ট পাবেন। মানে কি ডিরেক্ট সম্পর্ক। প্রিন্সিপাল যত বেশি রাখবেন, সময় যত বেশি দিবেন, রেট অফ ইন্টারেস্ট যত বেশি দিবেন, আপনার ইন্টারেস্টের পরিমাণটাও ততটা বৃদ্ধি পাবেন। তো এখানে যে কথাটা হয়েছে, রিডিউস টু 5% ফ্রম 7%, 7% থেকে ইন্টারেস্ট রেটটা 5% এসে দাঁড়িয়েছে। তো যেহেতু 7% থেকে সেটা 5% আসছে, ইন্টারেস্ট রেটের পরিমাণটা কমে গেছে, এই সুদের পরিমাণটাও কমে যাবে। এখন সুদের পরিমাণটা কেমন কমেছে? প্রশ্নে বলা আছে 2100 টাকা কমেছে কত বছরে? 5 বছরে। ফাইন। হাউ মাচ ইজ করিমস ইনিশিয়াল ডিপোজিট উইথ দ্য ব্যাংক? করিম ওই ব্যাংকে কতটুকু ইনিশিয়ালি ডিপোজিট করেছিল সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখেন, এটা আমরা কয়েকভাবে সমাধান করতে পারবো, এতে কোনো সন্দেহ নেই যে এটা চাইলে আমরা কয়েকভাবে সমাধান করতে পারবো। তো আমি কয়েকটা উপায় দেখাচ্ছি, একটু খেয়াল করেন। আচ্ছা, 10টা সেকেন্ড, হ্যাঁ, তারপরে একটু 10টা সেকেন্ড কাইন্ডলি ওয়েট করবেন। ঠিক আছে, শুরু করি। তো এখানে আমরা কয়েকভাবে করতে পারবো, আমি এখানে অ্যাপ্রোচ 1 লিখি, দেখাই যে প্রথম যদি চিন্তা করি যে সাপোজ ধরে নেন ক্যাপিটাল আমাদের p টাকা, ক্যাপিটালটা আমরা সাপোজ p টাকা ধরলাম। তাহলে p টাকা আপনি 7% রাখছেন, অর্থাৎ 7/100 কত বছর রাখছেন? 5 ইয়ার রাখছেন। এই প্রশ্নটা কিন্তু এমসিকিউ তে আসে। আই রিপিট, এই প্রশ্ন আপনাদের প্রিলি ব্যাচে ছিল, এমসিকিউ তো আসে এবং এমসিকিউ তে আসার মতোই প্রশ্ন। তাহলে এই জায়গা থেকে তা কি পাবেন? ইন্টারেস্ট পাবেন। ফাইন। এবং ওই p টাকা যখন 5% রেট অফ ইন্টারেস্ট ছিল, কয় বছরের জন্য? 5 বছরের ছিল। এখান থেকেও আপনি একটা রেট অফ ইন্টারেস্ট পাবেন। এখন এই দুইটার ডিফারেন্স, অর্থাৎ এইটা 5 বছর এবং এটা 5 বছর, এই দুইটার ডিফারেন্সই, অর্থাৎ 7% রেট অফ ইন্টারেস্টে রাখলে এত টাকা পেতেন এবং 5% রেট অফ ইন্টারেস্টে রাখলে এত টাকা পান, এই দুইটার ডিফারেন্সই প্রশ্নের ভাষায় বলা আছে 2100।
এখন জাস্ট এখান থেকে আমরা যদি পি ফাইন্ড আউট করি তাহলেই হয়ে যাবে। এটা কিন্তু আরো সহজে করা যাবে, কোনো সন্দেহ নাই। তাহলে আমরা যদি খেয়াল করি তাহলে 100কে একবার ওই পাশে পাঠিয়ে দিলে আমাদের কত পাবো, 35 পি পাবো, আর 5 5 এখান থেকে পাবো 25 পি ইজিকাল টু 2100, মানে 100 লসও করছিলাম ওইটা একবার আমি পাশে পাঠিয়ে দিলাম। তাহলে খেয়াল করলে দেখা যায় 10 পি ইজিকাল টু 2100 গুণিত 100। সো এই জিরো আর জিরো ক্যান্সেল আউট করে দেওয়া যায়। তাহলে 2100কে 10 দিয়ে গুণ করলে 21,000, তার মানে ইনিশিয়ালি দ্য ডিপোজিটেড অ্যামাউন্ট ওয়াজ টাকা 21,000। তো এটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এটা দেখেন পূবালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের এটিতে 2016তে এই প্রশ্ন করা হয়েছে। তো এটা একটা থিঙ্কিং স্টাইল হতে পারে। আর একটা চিন্তা আমরা করতে পারি, আরো দুই তিন ভাবে অন্তত করা যাবে। খেয়াল করেন, সাপোজ আমরা চিন্তা করি যে আপনার ইনিশিয়াল যে রেট অফ ইন্টারেস্টটা কত ছিল। একটা জিনিস খেয়াল করেন, আমি প্রথমে 7 করে পাচ্ছিলাম, এরপরে 5 করে পাচ্ছি। তাহলে আমার রেট অফ ইন্টারেস্টটা কতটুকু কমছে, 2% কমছে। এটা কয় বছর ধরে রাখছেন, 5 বছর ধরে রাখছেন। তাহলে আলটিমেটলি দেখা গেল 5 বছরে 10%-এর মতো আপনি রেট অফ ইন্টারেস্ট কম পেয়েছেন। এবং এই রেটের কারণেই তো আপনি সুদ কম পাবেন, যেহেতু রেট অফ ইন্টারেস্টটা কমে গিয়েছে, সুদও কিন্তু কম পাবেন। এখন আমাদের বাসায় যেটা 10%, এটাই প্রশ্নের ভাষায়, অর্থাৎ এই 10%-এর কারণে আপনি কিন্তু সুদের টাকা কম পান। আমাদের বাসায় যেটা 10%, প্রশ্নের ভাষায় ওইটা সিম্পলি 2100 টাকাকে রিপ্রেজেন্ট করে। আমরা জানি যে ইনিশিয়াল ডিপোজিট আছে সে বা ক্যাপিটাল বা প্রিন্সিপাল আছে সেটা সবসময় 100%। তাহলে 10% যদি 2100 হয়ে থাকে, 100%-এর পরিমাণটা কত সেটা ফাইন্ড আউট করতে হবে। তো ওটা কয়েকভাবে তুলনা করা যায়, যে 10 যদি 100 হয়ে যায় মানে 10 টাইমস এর ভ্যালু দেয়, তাহলে এইটাও 10 টাইমস এর ভ্যালু দিয়ে সিম্পলি 21,000 টাকা আসবে। এইটাও আমাদের এই প্রশ্নের উত্তর হতে পারে। ডেফিনেটলি এটা আমরা করতে পারি। এটা আমাদের অ্যাপ্রোচ টু গেল। এটাকে আমরা আরেকটা চিন্তা করতে পারি। খেয়াল করেন একটু, আমি একটু স্লোলি যাবো, হ্যাঁ, আজকে আমার হাতে সময় আছে, গত একটা ক্লাস একটু ফাস্ট পেয়েছিলাম, ইনশাল্লাহ একটু আমরা স্লোলি যাবো। সামনের দিকে মিক্সারের কিছু একটা কোশ্চেন আছে, ওটা বুঝতে অনেক অসুবিধা হয়, তো ওটা আমরা এখানে আলোচনা করবো ইনশাল্লাহ, হ্যাঁ, সমস্যা নেই। একটা জিনিস খেয়াল করবেন যে আরটা মূলত কি, এই যে আরটা বলে সেটা রেট অফ ইন্টারেস্ট। তো এটা বাংলায় বললে কি হয়, বাংলা যদি একদম কথায় বলি, তো এটা বোঝায় 100 টাকার 1 বছরের সুদ কত সেটাকে মূলত আর বলে। আই রিপিট, 100 টাকার 1 বছরের সুদ, এই সময়টা ইম্পর্টেন্ট, 1 বছরের সুদকে আমরা কি বলি, আর বলি। তো একটা জিনিস যদি খেয়াল করি যে 5% থেকে 7% থেকে 5% হয়েছে, অর্থাৎ 2%-এর মতো রেট অফ ইন্টারেস্ট কি হয়েছে বলেন তো, কমে গেছে না? তো তাহলে আপনি সুদের পরিমাণও কম পাবেন। কত কম পাবেন, এটা যেহেতু 100 টাকার 1 বছরে 2 টাকা কমে, তাহলে আমরা খেয়াল করবো যে 2100 টাকা আমি 5 বছরে পাচ্ছি, তাহলে 1 বছরে কত পাবো, 5 42 মানে 420 টাকা পাবো। তাহলে খেয়াল করেন, সুদের হার 2% কমে যাওয়ার কারণে 1 বছরে আমি 420 টাকা কম পাই। তাহলে 2% তো 420 হয়ে থাকে, 100% ইজ রিপ্রেজেন্টিং as দ্য ক্যাপিটাল অর দ্য ডিপোজিটেড অ্যামাউন্ট ইনিশিয়ালি। সো 2% যদি 420 হয়, 100%-এর মান কত, এটা ক্যালকুলেশন করলেই হয়ে যায়। তো দেখেন 420 হচ্ছে মানে কি 210 টাইমস এর ভ্যালু দিয়েছে। তাহলে এইটাও 210 টাইমস এর ভ্যালু দিয়ে 210, মানে 100 সাথে 210 যোগ করলে আরো দুইটা শূন্য পাবেন। 21,000 টাকা আসবে আমাদের এখান থেকে ইনভেস্টমেন্ট। তো আশা করি এটা সমস্যা নাই। এটা আমরা কি বললাম, অ্যাপ্রোচ 3 বললাম, ঠিক আছে। যে রেট অফ ইন্টারেস্ট আমাদের 2% কমছে প্রত্যেক বছর, আমাদের বাসায় যেটা 2% কমছে, প্রশ্নের ভাষায় সেটা 420 টাকা কমার সমান। 2% যদি 420-এর ইকুইভ্যালেন্ট হয়ে থাকে, 100% ইজ রিপ্রেজেন্টিং অ্যাজ দ্য টোটাল ডিপোজিট অ্যামাউন্ট ইনিশিয়ালি। সো এটাও 210 টাইমস হয়ে 21,000 টাকা আসবে। তো এইটাই প্রশ্নের উত্তর, আশা করি কারো কোনো সমস্যা নাই। নেক্সট ওয়ান, অনেক বড় প্রশ্ন। সাপোজ ইউ ডিপোজিটেড টাকা 10,000 অন January 1, 2012 at 12.5% ইন্টারেস্ট রেট ফর 1 ইয়ার। আচ্ছা, একটা কথা বলছে এখানে খেয়াল করেন যে 10,000 টাকা আপনি ডিপোজিট করছেন জানুয়ারির 1 তারিখে এবং রেট অফ ইন্টারেস্ট ছিল 12.5, ফাইন। অন July 1, 2013, তো দেখা যায় আমরা কি হচ্ছে, উম, জুলাই 1-এ যদি আমরা খেয়াল করি এখান থেকে 15,000 টাকার মতো আমরা ইনভেস্ট করবো এবং রেট অফ ইন্টারেস্ট ছিল কত, 12। এরপরে 6 মাসের জন্য এটা। এরপর October 1, 2013, এটা যদি খেয়াল করি তাহলে 20,000 টাকা এখানে আমরা ইনভেস্ট করব, সেটা 11.5% হারে রেট অফ ইন্টারেস্ট ছিল এটা, এবং আমাদের মাস ছিল কত, 3 মাসের জন্য, ফাইন। এবং বলা আছে এটা আমাদের সিম্পল ইন্টারেস্টের কাহিনী। তাহলে এখান থেকে জানতে চাচ্ছে, সাপোজ ইউ উইথড্র অল ডিপোজিট ইনক্লুডিং ডিউ ইন্টারেস্ট অন December 31, 2013, অর্থাৎ 2013 সালের 31 তারিখে আপনি যদি সবগুলো তুলে ফেলেন, তাহলে ওখান থেকে মানে যে ইন্টারেস্ট আপনি পাবেন সেটা যদি তুলে ফেলেন, তাহলে রেট অফ ইন্টারেস্টটা কত ছিল সেটা ফাইন্ড আউট করতে হবে। আমি একদম সহজ করে বলি, একটা বছরে একটা বছর আমাদের 2013 সালে আপনি সার্টেন অ্যামাউন্ট রাখা শুরু করছেন। প্রথমে আপনি 10,000 রেখেছিলেন 12.5% হারে,
এক বছরের জন্য। জুলাই মাসে আবার কি হচ্ছে, 15,000 রাখছেন 12% হারে, ঠিক আছে, 6 মাসের জন্য। এরপরে আমাদের অক্টোবর মাসে আবার কি হয়েছে, 3 মাসের জন্য আপনি আবার 20,000 টাকা রাখছেন আর ধরুন 5% হারে। তো এই যে টোটাল তিনটা অ্যামাউন্ট আপনি রাখলেন এবং তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট রেট অফ ইন্টারেস্টে, এই ক্ষেত্রে আপনার টোটাল রেট অফ ইন্টারেস্টটা কত, অ্যাভারেজ রেট অফ ইন্টারেস্টটা কত। তো এখানে আমরা খেয়াল করবো, দেখেন রেট অফ ইন্টারেস্ট মানে কি, রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে আপনি একটা সার্টেন অ্যামাউন্ট রাখবেন আর ওরা একটা আপনাকে সার্টেন অ্যামাউন্টটা দিবে, এইটা 100-তে কত। আই রিপিট, আপনি টোটাল একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। দেখেন আর এর কাহিনী আই সমান কি ছিল, আমরা জানি PNR। সুদ পেতে হলে কি হয়, বা আপনি যদি এখানে আর এর মান বের করতে চান তাহলে আই গুণিত 100 ডিভাইডেড বাই পি গুণিত এন, তাই না? অর্থাৎ এখান থেকে বোঝা যায় যে একটা সার্টেন অ্যামাউন্ট রাখতে হয়, একটা সার্টেন অ্যামাউন্ট একটা সার্টেন সময় ধরে রাখতে হয়, এবং একটা ওই অ্যামাউন্টের উপরে একটা সার্টেন টাকা পাওয়া লাগে। দেন ওইটা 100-তে কত সেটা রেট অফ ইন্টারেস্ট। তো এই যে টোটাল টাকাটা আমি রাখলাম, আমি প্রথমে দেখবো আমার টোটাল টাকা কত রেখেছি আমি, এবং আমি টোটাল কত টাকা সুদ পেয়েছি এবং সেটা 100-তে কত। এইটুকু যদি আপনি ক্যালকুলেশন করতে পারেন তাহলে ম্যাথ হচ্ছে শেষ। এটা হচ্ছে কথা। দেখেন এটা কিন্তু দুই এক জায়গায় আসছে অলরেডি, এবং সামনে কিন্তু আরো আসবে, কারণ ম্যাথটার ভাষা অনেক বড়। এখানে আমরা একটা কাজ করতে পারি, প্রথমে লিখতে পারি যে ইনভেস্টমেন্ট অফ টাকা 10,000, প্রথমে 10,000 রেখেছিলাম ফর 1 ইয়ার, ফর 1 ইয়ার অর্থাৎ 1 বছরে যদি আপনি রাখেন শুধু একবারে। আমরা এখানে একটা কাজ করে নিব, দেখেন আমাদের এখানে আহ, একটা ইয়ারে আছে, একটা মাসে আছে, ডিফারেন্ট ডিফারেন্ট না, তো আমরা সবগুলোকে এক এককে করে নিব। একটা প্ল্যাটফর্মে না হলে আপনি ক্যালকুলেট করতে পারবেন না। তো ইনভেস্টমেন্ট অফ টাকা 10,000 ফর 1 ইয়ার বলতে পারি যে ইনভেস্টমেন্ট অফ 10,000 ফর 12 মান্থ। আমরা সবগুলো মান্থে কনভার্ট করে নিবো অথবা সবগুলো ইয়ারে কনভার্ট করে নিবো, যেটা মন চাই, ঠিক আছে, এটা একটা কথা। এরপর আরেকটা যদি খেয়াল করি যে ইনভেস্টমেন্ট অফ টাকা কত টাকা, এরপরে এরপর আসলে আমাদের 15,000 টাকা আপনি রাখছেন, 15,000 টাকা রাখতেছেন ফর 6 মান্থ, প্রশ্ন অনুসারে আপনি 6 মান্থ রাখতেছেন। এটাকে আমরা কি করবো, এটাকে আমরা ইয়ারে কনভার্ট করে নিব। তার ইনভেস্টমেন্ট অফ টাকা আহ, এটা 12 মাসে করতে হবে, সেটা আমরা এখান থেকে ফাইন্ড আউট করবো। এখন একটা জিনিস খেয়াল করেন যে এটা তো 10,000 টাকা 1 বছর রেখেছিলেন, 12 মাসে সেটা 10,000 টাকাকে রিপ্রেজেন্ট করে, সমস্যা নয়। এই যে 15,000 টাকা আছে সেটা যখন 6 মাসে রাখলেন, 1 বছরের জন্য রাখলে কি হবে, সেটা হবে 7,500 টাকা। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে, একটা জিনিস খেয়াল করবেন যে আয় সমান সমান আমরা জানি P × R। সুদের পরিমাণটা যদি ফিক্সড রাখতে হয়, আমি এগুলো সবগুলোকে 1 বছরের সাপেক্ষে দেখাতে চাই। আমার এটা আমি কিন্তু 15,000 টাকা মাত্র 6 মাস রাখবো। তো 15,000 টাকা 6 মাস রাখা যে কথা, 7,500 টাকা 12 মাস টাকা একই কথা। আই রিপিট, 15,000 টাকা 6 মাস রাখা যে কথা, 7,500 টাকা 1 বছর রাখা বা 12 মাস রাখা একই কথা। সিম্পলি সময়টা ডাবল হয়ে গেছে আর টাকার পরিমাণটা হাফ হয়েছে, এটা আমাকে বুঝতে হবে। এবং আপনি যদি এটা রেট অফ ইন্টারেস্ট বের করেন যে 15,000-এ 6 মাসে কতটুকু রেট আসলো, মানে এটা সিম্পল ইন্টারেস্ট কত টাকা আসলো, সেটা যা হবে এটা 12 মাসে 7,500 টাকা রাখলেও একই পরিমাণ সুদ আপনি পাবেন। এখন এই কাহিনীটা কেন হয় যে 15,000 টাকা 6 মাসে রাখলে যে কথা, 7,500 টাকা 12 মাসে রাখলে সেই কথা কেন হয়, খেয়াল করেন। এই যে এই জায়গাটা যদি খেয়াল করি যে সুদের পরিমাণটা যদি ফিক্সড রাখতে হয়, তাহলে আমি যখনই সময়টাকে দ্বিগুণ করছি, সময়টাকে কেন দ্বিগুণ করছি, কারণ সময় আমার ছিল 6 মাস, সেটাকে আমি 12 মাসের সাপেক্ষে দেখাতে চাই। সময়টাকে যখনই দ্বিগুণ করছি তখন প্রিন্সিপালটা অবশ্যই হাফ হয়ে যাবে। রিপিট, সময়টা যখনই আমরা এখান থেকে দ্বিগুণ করে দিব, আগের পরিমাণ ঠিক রাখতে প্রিন্সিপালটা অবশ্যই কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। তাহলে এটা ক্যান্সেল করলে আগে যে পরিমাণ ইন্টারেস্ট ছিল এখনো সেই পরিমাণ ইন্টারেস্টই পাওয়া যাবে। তাহলে বুঝতে পারছি, তাহলে এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট একটা কাহিনী। আমি কি চাচ্ছি, আমি আগেই বলেছি আমার দরকার টোটাল কত টাকা ইনভেস্ট করলাম সেটা আর কি। এবং যেহেতু বছর এবং মাসের কথাবার্তা ছিল, আমি সবগুলোকে একটা বছরে কনভার্ট করে নিয়ে এসেছি। আচ্ছা, 15,000 পরে কত টাকা, 20,000 টাকা আপনি ইনভেস্ট করেছিলেন, 4 5, তো 20,000 টাকা ইনভেস্ট করেছিলেন, প্রশ্নে বলা আছে 3 মান্থের জন্য, তাই না? এখন খেয়াল করেন 3 মান্থের জন্য ইনভেস্টমেন্ট অফ 3 মাসকে আপনি 12 মাস করবেন, মানে 4 দিয়ে গুণ করছেন অর্থাৎ 12 মান্থে, তাহলে এটা 4 দিয়ে ভাগ হবে অর্থাৎ এখানে সিম্পলি হবে 5,000 টাকা। বুঝছেন? এখানে কথা হচ্ছে 20,000 টাকা 3 মাসে টাকার যে কথা, 5,000 টাকা 12 মাসে টাকা একই কথা, একদম সেম পরিমাণ আপনি এখান থেকে আহ সুদের পরিমাণটা পাবেন আর কি। তাহলে কিন্তু যদি টোটাল টাকার পরিমাণটা দেখি, যে টোটাল ক্যাপিটাল কত, 10 17 17 5 কত 22, তার মানে 22,500 টাকা আপনি এখান থেকে ইনভেস্ট করেছিলেন। আগে রিপিট, 22,500 টাকা আপনি ইনভেস্ট করছিলেন। তাই আমি বলেছিলাম আমাদের দুইটা জিনিস দরকার, একটা হচ্ছে কত টাকা ইনভেস্ট করেছিলেন সেইটা, এবং একটা হচ্ছে যে
কত টাকা সুদ পেয়েছেন সেটা। তাহলে আমার ইনভেস্টের পরিমাণটা আমি পেয়ে গেছি, এখন শুধু সুদ কত হয়েছে এটা বের করতে পারলে ম্যাথ শেষ। Okay. তো এটা কয়েকভাবে চিন্তা করা যেতে পারে। প্রথম কথা, আমি যদি টোটাল ইন্টারেস্ট বের করতে চাই, যে 10,000 টাকা প্রথমে রেখেছিলাম, সেটা কত, 12.5% হবে। ফাইন, প্লাস এরপরে 7,000 টাকা, 7,500 পেয়েছিলাম, এই যে জায়গা থেকে বের করে নিয়েছিলাম, মনে পড়ার কথা আপনাদের। সেই 7,500 টাকা আমি রেখেছিলাম হচ্ছে, প্রশ্নে বলা আছে 12% রেট অফ ইন্টারেস্ট, প্লাস লাস্টেরটা কত হলো, 5,000 ছিল। এই 5,000 টাকা আমি রেখেছিলাম হচ্ছে 11 দশমিক, প্রশ্নে বলা আছে 11.5% রেট অফ ইন্টারেস্ট। তো আমরা যদি ক্যালকুলেশন করি, দুইটা শূন্য ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এখানে 1250 টাকা, প্লাস দুইটা শূন্য ক্যান্সেল আউট হয়, 75 কে 12, মানে 75 কে 10 বার নিলে 750, আর 2 বার নিলে 150, তার মানে 750, 150 মানে 900 টাকা। প্লাস এখান থেকে আহ দুটো শূন্য ক্যান্সেল আউট হয়ে যায়, 50 কে 11.5 দিয়ে গুণ করতে হবে। তো এখানে 11.5 কে 10 দিয়ে গুণ করি, কত, 115। 115-র সাথে 5 গুণ করলে 575। তাহলে খেয়াল করে যদি করি এখান থেকে, 12 9 কত, 21, 21 অর্থাৎ 26, 26, 2725 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট কত পাচ্ছে এখান থেকে, 2725 টাকা পাচ্ছে। এখন রেট অফ ইন্টারেস্ট আপনার কাছে কোনো ব্যাপার না, কারণ আপনি ইনভেস্ট করছিলেন 22,500 টাকা, এন্ড আপনি পেয়েছেন 2725 টাকা। এটা 100তে কত সেটা বের করতে চান। তাহলে দুটো শূন্য ক্যান্সেল করে দেন। 25 দিয়ে ক্যান্সেল করলে কত, 9, আর 25 দিয়ে ক্যান্সেল কত, 1, 2, 22, শূন্য, আর হচ্ছে আপনার 225, মানে 109। তাহলে আলটিমেটলি 109 কে 9 দিয়ে ভাগ করলে 9 12 108, তার 12 দশমিক সামথিং আসবে। এটা এই প্রশ্নের সঠিক উত্তর, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমাদের 12 দশমিক সামথিং। বুঝছেন ঘটনাটা? কঠিন না, শুধু কনভার্সনটা আপনাদের দরকার, যে প্রত্যেকটা অ্যামাউন্টে আমাকে 1 বছর কনভার্ট করে নিতে হবে। তাছাড়া আপনি কিন্তু ক্যালকুলেট করতে পারবেন না, কারণ এটা ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্মে আছে, একটা 6 মাসের সাপেক্ষে রেখেছেন, একটা 3 মাসের সাপেক্ষে রেখেছেন। তো এটাকে ক্যালকুলেট করতে হলে সেম প্ল্যাটফর্মে নিয়ে আসলাম, অর্থাৎ 1 বছরের সাপেক্ষে নিয়ে আসলাম। এরপরে আমরা জাস্ট 1 বছরে আমি কত টাকা ইনভেস্ট করেছি সেটা, এবং আলটিমেটলি আমি 1 বছরেও ইনভেস্টে কত টাকা পেয়েছি, এই দুইটা রেশিওটা হচ্ছে আমাদের রেট অফ ইন্টারেস্ট। ওকে, আশা করি সমস্যা নাই। A total of taka 1200 is deposited into savings accounts for 1 year, portion at 5% simple interest, and the rest at 7% simple interest. If taka 72 was earned as interest, how much deposited at 5%? চমৎকার একটা প্রশ্ন, আর এই প্রশ্ন সাধারণত প্রায় ব্যাংকে আসে, লাস্ট রাজ বাংলা ব্যাংকে এসেছিল আর কি, মানে সম্ভবত এবার না, তার আগের বার। এবং এটা খুবই আসে, এই টাইপের প্রশ্নগুলো অনেকভাবে চিন্তা করা যায়, অনেকভাবে, মানে 4 থেকে 5টা অ্যাপ্রোচে করা যাবে। আমি কয়েকটা অ্যাপ্রোচ, 2 3টা অন্তত দেখাচ্ছি, সবগুলো দেখানোর সময় হবে না। খেয়াল করেন এখান থেকে, যে 1200 টাকা আপনি ডিপোজিট করবেন টোটাল, তো একটা, এই 1200 টাকার একটা ভাগ 5%-এ রাখবেন, আর একটা অংশ আমাদের 7%-এ রাখবেন। তো একটা টাকা যদি আপনি একটা সার্টেন রেট অফ ইন্টারেস্টে রাখেন, এবং সেখানে যদি একটা সময় ব্যয় করেন, তাহলে সেখান থেকে ইন্টারেস্ট পাওয়া উচিত। এই টোটাল ইন্টারেস্ট টাকা আমাদের 72। এখন খুঁজে বের করতে হবে এই 5% রেট অফ ইন্টারেস্টে আপনি কত টাকা ডিপোজিট করেছিলেন। অনেকভাবে করা যায়, আমি যদি এখানে অ্যাপ্রোচ 1 দেখাই, অর্থাৎ যদি ইকুয়েশন মেথডে করতে চান, তাহলে কিভাবে করবেন, যে আমরা সাপোজ ধরে নিব যে 5% রেট অফ ইন্টারেস্টে আমি X টাকা ইনভেস্ট করছিলাম। এটা কিন্তু একটু কঠিন বলবো, আমার অন্যগুলো সহজ অ্যাপ্রোচ আরো। আর সাপোজ আবার 7% রেট অফ ইন্টারেস্টে টোটাল যদি 1200 টাকা, তাহলে X টাকা আমি 5% রেট অফ ইন্টারেস্টে রেখেছি, বাদ বাকিটা আমাদের 7% রেট অফ ইন্টারেস্টে রাখলাম। এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এই টাকাটা আপনি রাখলে কি পাবেন, সুদ পাবেন। সুদ কিভাবে পাওয়া যায়, একটা সার্টেন টাকা, অর্থাৎ X টাকা একটা সার্টেন রেট অফ ইন্টারেস্টে, সেটা কত, 5% রেট অফ ইন্টারেস্টে। এটাকে একবারে 5 100 লিখে ফেলি, তাহলে ঝামেলা হবে না। রেটে একটা সময় ধরে, অর্থাৎ সেটা 1 বছর লেখা রাখবে না, রাখতে হয়। প্লাস 1200 - X, এই টাকাটা আপনি কি করছেন, 7% রেট অফ ইন্টারেস্টে রাখছেন। তো এখান থেকে আমাকে ক্যালকুলেশন করলে মূলত উত্তরটা চলে আসে। তো এখন আমরা যদি খেয়াল করি, 100-কে একবার ওই পাশে পাঠাই দিব লসো করে, অর্থাৎ 72 × 100, আর এখানে কত পাবো, এখান থেকে পাবো 5x, প্লাস এখানে সাধারণ কত, 8400, মাইনাস এখান থেকে 7x ইকুয়াল টু এটা। ফাইন। তাহলে ওই পাশে গেলে আমরা পাবো হচ্ছে, এখানে পাবো কত, 2x, মাইনাস উঠে যাবে, ওই পাশেও মাইনাস উঠে যাবে, তাহলে পাবো 2x ইকুয়াল টু 1200, সো x ইকুয়াল টু কত, 600 টাকা। তাহলে খেয়াল করে দেখা যায়, তারা জানতে চেয়েছিল 5%-এ কত টাকা আমরা ইনভেস্ট করছি। দ্যাট মিন উই হ্যাভ ইনভেস্টেড 600 টাকা at the rate of 5%. So this is equation method approach 1. Now we should go to the next approach, that is approach 2.
একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদের ব্যাচে কিন্তু অনেকবার ক্রস এলিগেশন, ফর্মুলা এলিগেশন শিখিয়েছি। সাধারণত রিটেনে ক্রস এলিগেশনটা অ্যাভয়েড করতে বলেছি। তো তারপরও আমি এখানে ক্রস এলিগেশন দেখাচ্ছি। আমি জানি ক্রস এলিগেশন আর ফর্মুলা এলিগেশন একই কথা, শুধু একটু উল্টাপাল্টা করতে হয়, তাই না? তো আমি ক্রস এলিগেশনটা দেখাচ্ছি, আপনারা ফর্মুলা আকারে এটা বানিয়ে নিন। প্রথম কাজ হচ্ছে 1200 টাকা করে আমি এটা দুইভাবে করতে পারি। আমি এখানে রেট নিয়েও করতে পারি। কারণ হচ্ছে খেয়াল করেন, একটা 5%-এ, একটা 7%-এ আপনি ইনভেস্ট করছেন। তো টোটালের উপর কত রেট অফ ইন্টারেস্ট সেটা ধরে কি ইফেক্টিভ রেট নিয়ে করতে পারেন। এটা একটা কাহিনী। আর একটা হচ্ছে টোটাল টাকা নিয়ে করতে পারেন। আমি দুইভাবেই দেখিয়েছি আপনাদের। টোটাল টাকা নিয়ে যদি খেয়াল করি, ধরে নেন 1200 টাকা টোটালটাই 5%-এ আপনি ইনভেস্ট করছেন। তো 1200 টাকা টোটালটা যদি 5% ইনভেস্ট করেন, কত টাকা পাবেন সেটা একটা পাবেন। আবার আবার ধরে নিব 1200 টাকা টোটালটাই 7% ইনভেস্ট করছেন, কত টাকা পাবেন। খেয়াল করেন, 1200 টাকার 5% কত আমি বলেছি, কোনো কিছু 10% মানে ডেসিমেলটা এক ঘর বাম আসে, অর্থাৎ 1200 10% মানে 1200 থেকে ডেসিমেল এক ঘর বাম এসে 120। তো 10% যদি 120 হয়, 5% তার অর্ধেক, তাহলে 5% যোগ নিলে কি বলেন তো 60 আসবে না? অথবা এভাবেও চিন্তা করতে পারেন যে কোনো কিছু 1% মানে ডেসিমেল দুই ঘর বাম আসা, তাহলে 1200-র 1% মানে আলটিমেটলি সেটা কি 12 আসবে। তাহলে 1% যদি 12 হয়, 5 বরং 60 হচ্ছে কি 5%-এর ভ্যালু। এটাও আমরা চিন্তা করতে পারি যে 1% 1200 যদি 12 হয়, 7% 7 বরং 84, ঠিক আছে? তো আপনি যদি 1200 টাকা টোটালটা 5%-এ ইনভেস্ট করতেন এত পেতেন, টোটালটা যদি 7%-এ করতেন এত পেতেন, কিন্তু আপনি তো এত পাননি। গড় অ্যাভারেজ বা অন অ্যাভারেজ কত পেয়েছেন? 72 টাকা পেয়েছেন। তো এখন যদি এটা আমরা ক্রস এলিগেট করি, আই নো দ্যাট ইউ ক্যান এলিগেট ইট, মানে আমার কথা হচ্ছে এটা ইউ ক্যান এলিগেট ইন ফর্মুলা অ্যাপ্রোচ। আপনি ফর্মুলাতে করতে পারেন। আমি ক্রসটা দেখাচ্ছি, ফর্মুলার মতো করে নেবেন যেভাবে আমি শিখিয়েছি। তো 72 থেকে 84 যদি ক্যান্সেল আউট করি, তাহলে কিন্তু কত পাবো? আলহামদুলিল্লাহ 12 পাবো। আর 60 থেকে 12 বের করলে কত? 12 পাবো। এটা কি ছিল? এটা 5% রেট অফ ইন্টারেস্টের কথাবার্তা ছিল। এটা 7% রেট অফ ইন্টারেস্টের কথাবার্তা ছিল। তাহলে এটা করলে কি 1:1। তাহলে এটা কেউ ক্লিয়ার না যে 5% রেট অফ ইন্টারেস্টে যে মূল টাকা সেটা 1 ইউনিট পরিমাণ ইনভেস্ট করছেন, এবং 7% রেট অফ ইন্টারেস্টে যত টাকা সেটা 1 ইউনিট পরিমাণ ইনভেস্ট করছেন। তার মানে কি সমান করে ইনভেস্ট করছেন। তাহলে কি ডিরেক্ট এখানে বলতে পারি না এখানে 600 টাকা ইনভেস্ট করা হয়েছে, এখানেও 600 টাকা ইনভেস্ট করা হয়েছে। এইটাই আমাদের এই প্রশ্নের উত্তর। অথবা এভাবে বলতে পারেন যে যেহেতু রিটেন ম্যাথ, at 5% interest rate, invested amount ইকুয়াল টু কত টাকা? টোটাল 1200 টাকা। এটা 2 অনুপাতে ভাগ হয়ে যাবে, হ্যাঁ। তার মধ্যে 1 অনুপাত আমাদের 5% রেট অফ ইন্টারেস্টে করা হয়েছে। তো এটা আমাদের ক্যান্সেল আউট করলে 600 টাকা আমাদের 5% রেট অফ ইন্টারেস্টে ইনভেস্ট করা হয়েছে। তো এটা আমাদের এই প্রশ্নের উত্তর। আমরা কয়েক মিনিট পরে ইনশাআল্লাহ আবার এটা শুরু করছি, হ্যাঁ, ক্লাসটা শুরু করছি। ওকে, তো আমরা এখন অ্যাপ্রোচ 3 করি। প্রথম কথা হচ্ছে আমরা এখানে রুলস অফ এলিগেশন করলাম। এখন এখানে কি মিনিমাম স্যাটিসফ্যাকশন বা অল্টারনেট স্যাটিসফ্যাকশন মেথড করা যাবে কিনা? ডেফিনেটলি একটা জিনিস মনে রাখবেন, আমি আগেও বলেছি, যেখানে রুলস অফ এলিগেশন করা যায় সেখানে মিনিমাম বা অল্টারনেট স্যাটিসফ্যাকশন মেথডটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে কথা। তো এটা যদি আমরা মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড অ্যাপ্লাই করি, আমি মিনিমামটা করছি, আপনি এটা অল্টারনেটিভ করতে পারবেন। হ্যাঁ, অল্টারনেট করলে ডিরেক্ট উত্তর বের হবে। একটা জিনিস খেয়াল করেন যে 1200 টাকা দুইটা ডিফারেন্ট রেট অফ ইন্টারেস্টে রাখা হয়েছে, একটা 5%, একটা 7%। তো এর মধ্যে মিনিমাম কোনটা? 5%। আমি ধরলাম যে টোটাল টাকাটা 5%-এ রেখে দিতাম, অর্থাৎ মিনিমাম 5%-এ আমি টোটাল টাকাটা যদি রেখে দিতাম, তাহলে 5% অফ 1200, আমরা একটু আগে দেখলাম, আপনি কত টাকা পেতেন? 60 টাকা পেতেন। বাট ইউ হ্যাভ নট obtained 60 টাকা, rather than you have gained 72 টাকা। দ্যাট মিনস ইউ হ্যাভ গেইন 12 টাকা এক্সট্রা। আপনি 12 টাকা বেশি পেয়েছেন। আপনি টোটাল যদি 5% রেট অফ ইন্টারেস্টে টাকাটা রাখতেন, 60 টাকা পেতেন, তাই না? তো আপনি তো 60 পান না, 72 পেয়েছেন, মানে 12 টাকা এক্সট্রা পেয়েছেন না? তো 12 টাকা যে এক্সট্রা পেয়েছেন, বিকজ অফ হোয়াট? কেন পেয়েছেন? কারণ আপনি টোটাল টাকাটা আসলে 5% হারে রাখেননি, আর একটা যে টাকাটা ছিল সেটা 7% রেট অফ ইন্টারেস্টে রেখেছেন। তাহলে 7% রেট অফ ইন্টারেস্ট রাখার অর্থ হচ্ছে 5% যদি 60 টাকা পায়, ওই যে 2% এক্সট্রা টাকা, মানে এক্সট্রা পার্সেন্টেজ ছিল, ওই 2%-এর কারণে মূলত আপনি 12 টাকা পেয়েছেন। আই রিপিট, এই 2%-এর কারণে মূলত আপনি 12 টাকা পেয়েছেন। তাহলে খেয়াল করি, এটা কিন্তু 7%-এর ঘটনা, অর্থাৎ যেটা 7%-এ রেখেছিলেন, 5% রাখলে তো আপনি 60 টাকা পাইতেন, কিন্তু 12 টাকা এক্সট্রা পাচ্ছেন কেন? ওই যে 72 থেকে 60 বের করলে 12 টাকা কেন পাচ্ছেন? কারণ ওই 7%-এর
5% কিন্তু কাউন্ট হয়ে গেছে, এখনো 2% কাউন্ট হয় না। তো সেই 2%-এর ভ্যালুর জন্যই আপনি 12 টাকা পান। So এখন এটা আমি কিন্তু অনেক আলোচনা করছি আপনাদের কাছে, বিশেষ করে পার্সেন্টেজ চ্যাপ্টারে ছিল, আহ, আপনার সুদের চ্যাপ্টারে ছিল, ছিল না? ডেফিনেটলি ছিল। তাহলে 2% যদি 12 টাকা হয়, 100%-এর ভ্যালুটা কত? খেয়াল করবেন, 2 12 হয়েছে, মানে 6 গুণের ভ্যালু দিয়েছে। তাহলে 100 ও 6 গুণের ভ্যালু দিয়ে 600 টাকা আসবে। এই 600 টাকা কি হয়েছে? এই 600 টাকা কোন রেট অফ ইন্টারেস্টে রাখছেন? 7% রেট অফ ইন্টারেস্টে এই 600 টাকা রাখছেন। তাহলে 5% রেট অফ ইন্টারেস্টে কত লিখে দিবেন? 5% রেট অফ ইন্টারেস্টে রাখা আছে 1200 মাইনাস 600 ইজ ইকাল টু 600 টাকা। এটা 5% রেট অফ ইন্টারেস্ট রেখেছে। এটা হচ্ছে মিনিমাম স্যাটিসফ্যাকশন মেথড। এটারই আরেকটা সুন্দর নাম আছে অল্টারনেট স্যাটিসফ্যাকশন মেথড। অল্টারনেট করলে এই 600 টাকাটা ডিরেক্ট হয়ে যেত। তো যাই হোক, এত এটা করছি না। সহজ কথা হচ্ছে 600 টাকা 5% রেট অফ ইন্টারেস্টে আপনি রেখেছেন। বুঝতে পারছি? যারা ব্যাচে ছিলেন তাদের কাছে এগুলো তো পানি হওয়া উচিত, টু বি অনেস্ট। Next question. Arif bought a bike, but he paid 15,000 taka directly and remaining money with 8% interest in 2 years. In total, he paid 28,920 taka. What was the actual cost of the bike? আচ্ছা, চমৎকার একটা প্রশ্ন। প্রথম কথা, আরিফ 15,000 টাকা কিন্তু একদম নগদ দিয়েছে, তাহলে এটার সাথে ইন্টারেস্ট রেটের কোনো সম্পর্ক নাই। বরং টোটাল যে টাকাটা ছিল, এই 15,000 বিয়োগ করলে যে টাকাটা আছে, সেটাতে সে মূলত আসল দিয়েছে এবং সুদ দিয়েছে। এখন দেখতে হবে যে অ্যাকচুয়াল কস্ট অফ দ্য বাইক কত। তাহলে অ্যাকচুয়াল কস্ট অফ দ্য বাইক ডিপেন্ড করবে এই 15,000 প্লাস এর ভিতর যে আসলটা ছিল, যার জন্য সুদ দেওয়া লাগছে, এই দুটা যোগ করে দিলে আমরা অ্যাকচুয়াল কস্ট অফ দ্য বাইক পেয়ে যাবো। এটা হচ্ছে কথা। তো এটা কয়েকটা ভাবে চিন্তা করতে পারি। সব থেকে যদি সহজভাবে যাই, এটা যদি অ্যাপ্রোচ ওয়ান ধরি, যে এখানে মাল্টিপ্লাই ফ্যাক্টর কনসেপ্ট। আচ্ছা, একটু আলোচনা করি, খেয়াল করেন, মানে ফ্যাক্টর কনসেপ্ট অ্যাপ্লাই। আচ্ছা দেখি, খেয়াল করেন, প্রথমে আমরা যদি রিমেইনিং অ্যামাউন্টটা দেখি, অর্থাৎ কত টাকার জন্য তাকে সুদ বহন করতে হবে। 28,920 থেকে, আমি ভালো ছেলে, সে 15,000 টাকা একদম প্রথমে দিয়ে দিয়েছে। তাহলে 13,920 টাকা তাকে সুদে আসলে দিতে হবে। অর্থাৎ এটা বলতে পারি ইন্টারেস্ট প্লাস প্রিন্সিপাল মিলে তাকে এই টাকাটা দিতে হবে। এখন এটা কেমন রেট অফ ইন্টারেস্টে দিতে হবে? 8% রেট অফ ইন্টারেস্ট। তো এটা যদি আমরা ফ্র্যাকশন নিয়ে চিন্তা করি, দেখেন 8% অর্থটা কি? 8% মানে আমরা বলতে পারবো 2/25। কেন 2/25? আপনাদের মুখস্থ করেছি যে পার্সেন্টেজ যেটা 4%, সেটা 1/25-কে রিপ্রেজেন্ট করে। তাহলে 4% যদি 1/25 হয়, 8% মানে এখানে 2 দিয়ে গুণ করবো, এখানেও 2 দিয়ে গুণ করবো। অর্থাৎ কোনো কিছুর 8% মানে সেটা 2/25%। অর্থাৎ আসল যদি 25 টাকা হয়, সেখানে 2 টাকা করে আপনাকে সিম্পল রেট, এই সুদ 2 টাকা করে কিন্তু তাই সুদ দিতে হবে, তাই না? তো এখানে 2 বছরে যদি খেয়াল করি, এই 8%-এর অর্থ হচ্ছে 2 বছরে, প্রথম বছরে 25 টাকায় 2 টাকা, আরো 2 টাকা, মোট 4 টাকা সুদ আমাকে দিতে হয়। খেয়াল করব, আসল সেখানে কত টাকা? 25 টাকা। আর প্রথম বছরে 2 টাকা সুদ বা 2 ইউনিট সুদ, এবং দ্বিতীয় বছরে 2 ইউনিট সুদ। মোট এই 4 ইউনিট সুদ আমাকে দিতে হয়। তাহলে এটা আমাদেরকে ডেফিনেটলি কি সুদ আসল, তাই না? তো আমাদের ভাষায় এটা তো সুদ আসল, এটা তো শোধ করতে হচ্ছে। আমার টার্গেট কি? আমার দরকার এর ভিতরে আসল কতটুকু, সেটা যদি আমি বের করতে পারি, এটার সাথে যোগ করে দিলে কিন্তু হয়ে যাবে। তো আমরা খেয়াল করবো, আমাদের ভাষায় যেটা 29 ইউনিট টোটাল সুদ আসল, প্রশ্নের ভাষায় সেটা 13,920 টাকাকে রিপ্রেজেন্ট করে। এখন জানতে চাচ্ছি, আমাদের ভাষায় আসল কত ইউনিট? ডেফিনেটলি ডেফিনেটলি 25 ইউনিট হচ্ছে আসল। তার চেয়ে 25 ইউনিটের মান কত, এটা দেখেন, অনুভবও করা যায়, আমি অবশ্যই দেখাবো। এটা একটু সহজ হবে, আপনি যদি এই কনসেপ্টটা নেন আর কি, তাহলে আমাদের জন্য সহজ হবে। তো 29,139 হয়ে গেছে। 25 কত হবে? এটা চাইলে কাটাকাটি করতে পারেন, অথবা তুলনা করলেও করতে পারেন, সমস্যা নেই, হ্যাঁ। আচ্ছা, তুলনা করার জন্য আমরা কি করতে পারি? এটা ক্যান্সেল করলে কত বাদ যাবে? 29 মানে 4 বাদ যাবে, তাই না? 4 29, 116। 116 থাকে, এখানে থাকতেছে 20, 29। এরপর হচ্ছে যে 30, 8, তারপর হচ্ছে এটা শূন্য। তাহলে খেয়াল করেন, 29 ইউনিট আমাদের 13,920 মানে 480 টাইমসের ভ্যালু দিয়েছে। তাহলে 25ও মূলত 480 টাইমসের ভ্যালু দিবে। এখন 25 480 টাইমসের ভ্যালু দিয়ে কত হবে সেটা আমাকে গুণ করতে হবে। তো এটা সহজে কিভাবে গুণ করা যায় একটু দেখাই। অনেকেই গুণ করা শুরু করবেন, দরকার নাই। দেখেন, 480-কে 25 বার নিতে হবে, এটাই তো কথা। 480-কে 25 বার নিতে হবে, এটাই তো কথা, তাই না? বা আপনি আপনার মন মতো ক্যালকুলেট করতে পারেন, ব্যাপার না। তো দেখেন, 480-কে 10 বার নিলে 4,800, আরো 10 বার নিলে 4,800। তো 20 বার তো না হয়ে গেছে, 10 বার নিলে যদি 4,800 হয়, মোট 20 বার নেওয়া ক্যালকুলেট হয়ে গেছে, আরো 5 বার দরকার।
তাহলে আরো 5 বার মানে এটার অর্ধেক অর্থাৎ 2400, বুঝছেন? 10 বান্ডিল এটা, 10 বান্ডিল এটা, আরো 5 বার নিতে হবে, আর তার আরো 5 বার নেওয়ার অর্থ হচ্ছে এটার অর্ধেক 2400। তাহলে 48 48 হচ্ছে 96, 96 আর 24 হচ্ছে 120। তাহলে আলটিমেটলি এটা দেখা যায় 12,000 টাকা আসবে। অর্থাৎ খেয়াল করলে দেখতে পাই আমরা 12,000 টাকা হচ্ছে এখানে আসল ছিল। 12,000 টাকা ছিল আসল, এবং বাকি টাকাটা অর্থাৎ 13,900 ভিতরে 1,920 এই টাকাটা ছিল সুদ। তো সুদ নিয়ে আমার চিন্তা করার দরকার নাই, আমার অ্যাকচুয়াল কস্ট অফ দ্য বাইক দরকার। তো আমি প্রথমে 15,000 টাকা তাদের দিয়ে দিয়েছিলাম, প্লাস আরো 12,000 টাকা আমি সুদে দিয়েছি, তাই না? মানে সুদ যখন পরিশোধ করছি তখন আসলে দিয়েছি। তাহলে দেখা যায় 27,000 টাকা ওয়াজ দ্য অ্যাকচুয়াল কস্ট অফ দ্য বাইক। আশা করি আল্লাহর মতে এটা বুঝতে কোনো সমস্যা নাই। এটা চমৎকার একটা কনসেপ্ট, এই অ্যাপ্রোচে আপনি এটা দ্রুত করতে পারবেন। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি, যারা ইউটিউবে দেখবেন তারা তো সব আলোচনা পাননি। 13,920 এই টাকাটা সুদে আসলে দিতে হবে। এখন কিভাবে সুদ আসলে দিতে হবে? 8% রেট অফ ইন্টারেস্টে দিতে হবে। তো আমরা দেখলাম 8% মানে 2 বার 25। তো 2 বছরে 25 টাকার উপরে 4 টাকা সুদ, মানে মোট 29 টাকা সুদ আসল হয়। 25 টাকা আসল আর 4 টাকা সুদ আসল। আমাদের বাসায় যেটা 29 ইউনিট প্রশ্নের ভাষা, সেটা 13,920। এর মধ্যে আসল কত ইউনিট? 25 ইউনিট। তাহলে 25 ইউনিটে খেয়াল করি, দেখলাম 12,000 টাকা এটা আসল। তাহলে এই টাকার ভিতরে 12,000 ছিল আসল, আর আগে 15,000 আপনি এক্সট্রা ক্যাশ দিয়েছিলেন। তার মানে দ্য 27,000 টাকা, দ্যাট ইজ আওয়ার অ্যাকচুয়াল কস্ট অফ দ্য বাইক অফ আরিফ, আলিফ আর কি। তাহলে এটা একটা অ্যাপ্রোচ হতে পারে। আমরা এখানে আরেকটা অ্যাপ্রোচ করতে পারি, সেটা হচ্ছে অ্যাপ্রোচ 2। আচ্ছা, হালকা একটু বিরতি নিব আর কি। হ্যাঁ, আমি আবার শুরু করছি অ্যাপ্রোচ 2 থেকে, ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে, সো আমরা এটা অ্যাপ্রোচ 2 দেখি। হ্যাঁ, খেয়াল করেন, অ্যাপ্রোচ 2 তে যে কাজটা করা যায়, এখানে জাস্ট ইকুয়েশনের সাহায্য নেব। ওখানে যেমন আমরা 2 বছরের সুদ আসল 29 ইউনিট হিসাব করলাম, এখানে সেটা করতে জাস্ট ইকুয়েশনের বা বেসিক যে কনসেপ্ট আছে সেটার সাহায্য নিব। এখানেও একই কথা যে আমার সুদের সাথে বিল করা লাগবে কতটুকু অ্যামাউন্ট। সো আমরা যদি খেয়াল করি, রিমাইনিং অ্যামাউন্ট টু পে 28,920 থেকে আমি 15,000 টাকা ক্যাশ দিয়েছি। সো দ্যাট মিনস 13,920 টাকা আমাকে সুদ প্লাস আসলে দিতে হবে, অর্থাৎ পি প্লাস আইতে দিতে হবে, তাই তো? তাহলে এখানে বলতে পারি না যে ইন্টারেস্টের পরিমাণটা কত? ইন্টারেস্টের পরিমাণ 13,920 মাইনাস পি। তো এখন কাহিনী কেন এটা করলাম, কারণ আমরা জানি আই সমান পি এন আর। তো আমরা উভয় পক্ষে যখন আয়ের মানটা বসাবো, জাস্ট একটা ভেরিয়েবল পাবো, সেটা হচ্ছে পি। তো এখান থেকে আমরা ক্যাপিটালের মানটা সহজে বের করতে পারবো। তো আয়ের মানটা আমরা বলতে বসাই দিতে পারি 13,920 মাইনাস পি। পিটা পির মতোই থাকবে। এনটা কয় বছরে? 2 বছরে। আর রেট অফ ইন্টারেস্টটা কত? 8%, মানে 8/100। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, খেয়াল করেন, এটা 8 × 16/100 মানে 0.16, তাই না? 0.16 পি থাকবে। আর এই পাশে একটা পি আছে, তাহলে একটা আমি টোটাল পাবো 1.16 পি। সেটা কত? 13,920 কে রিপ্রেজেন্ট করে। সো আলটিমেটলি আমরা যদি পি ক্যালকুলেশন করি, তাহলে 13,920 ডিভাইডেড বাই 1.16, একটু আগে আমরা দেখেছিলাম আমাদের 12,000 টাকা আসবে। মানে এই 13,920 এর তো 12,000 টাকা আসল ছিল আর কি। তাহলে টোটাল কত হবে? 15,000 প্লাস 12,000, আমরা দেখলাম 27,000 টাকা ছিল আমাদের টোটাল অ্যাকচুয়াল কস্ট অফ দ্য বাইক। তাহলে এটা ছিল আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি আর কি। তো ঠিক আছে, আপাতত এটা এখানে রাখলাম। আমরা আর একটা ক্লাস নেব ইনশাল্লাহ শর্টলি। এটা রিটেনের ক্লাস 2 হলো। রিটেনের 3 নাম্বার ক্লাসটা একটু ছোট একটা ক্লাস হবে, ওই ক্লাসটা আমরা এখানে নিব আর কি। তো এখানে এই ক্লাসটা এখানে শেষ করলাম একটু। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। ইউটিউবে যারা থাকবে তাদের যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবেন, হ্যাঁ? কোনো সমস্যা নেই।